স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা আজ। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক এ মামলার রায় ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশন দুদক গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করেছিল। মামলায় মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ দেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। তবে এই মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যে কারণে আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। আসামিদের মধ্যে কেবল খুরশিদ আলম কারাগারে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। গতকাল রোববার তিনি হাসপাতালের শয্যায় কথাবার্তায় সাড়াও দিয়েছেন বলে জানা গেছে। চিকিৎসক ও বিএনপির নেতারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও তিনি ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রোববার হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের একজন উপদেষ্টা। রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেকে। পরে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরবর্তী কি ব্যবস্থা নেবে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস দেয়া হবে। তবে তার দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ডিক্যাপ টকে তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। রবিবার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের আয়োজন ডিক্যাপ টকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঘণ্টাখানেকের এই আয়োজনে খোলামেলা কথা বলেন সরকারের এই উপদেষ্টা। অসুস্থ খালেদা জিয়ার শারীরিক অবস্থা থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, দেশে ফেরার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপরই নির্ভর করছে। এই ক্ষেত্রে সরকারের কোনো বাধা নাই। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশু দিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ওনার নিজের ব্যাপার। স্ট্যাটাস বা স্পর্শকাতর এটা উনি বলেছেন, সেটা আমরা সবাই জানি, পত্রিকাতেও এসেছে। আমার জ্ঞান এই পর্যন্ত। আমি শুধু এটুকু বলতে পারি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না। তিনি জানান, অতীতে দিল্লি ঢাকার উষ্ণ সম্পর্ক শুধু সরকারের মধ্যে ছিল, জনগণের মধ্যে তা ছিল না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। একটা তো আরেকটার উপর নির্ভরশীল না, আমাদের ওই স্বার্থগুলি থেকেই যাবে। কাজে আমরা সেগুলি আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। আমাদের কতদিন লাগবে আমরা জানি না, তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু এটার কারণে বাকি সব আটকে থাকবে এটা আমি মনে করি না। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোট করবেন না। এমনকি অন্তর্বর্তী সরকারে নিজের দায়িত্ব কেমন সামলেছেন সেই উত্তরও পরে দেবার কথাও জানিয়েছেন তৌহিদ হোসেন। সময় তো এখন আছে এবং আলটিমেটলি কি হবে আমরা তো এখনো জানি না। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও আওয়ামী লীগের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোববার প্রতিবেদন জমা দিয়েছে এই বিষয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল।
কমিশন সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছে জাতি তা স্মরণ করবে। কমিশন প্রধান জানান, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, তবে গোপন বুথের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি আরও বলেন, আগামী বছরের নির্বাচন হবে সবচেয়ে বড় নির্বাচন। এজন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কথা ও কাজে সমন্বয় চায় ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগ মুহূর্তে সার্বিক কাজের সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ৩৪ মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন বিভাগের প্রধানদের সাথে রবিবার আরেক দফা বৈঠক করে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের এই বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তারা যাতে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তি বা প্রভাবশালীদের আতিথেয়তা গ্রহণ না করেন, সেজন্য ভাতা বাড়ানো হয়েছে। আমাদের ভাতার পরিমাণটা বাড়ানো এবং যেদিন নির্বাচনের কালীন দায়িত্বটা পালন করার জন্য অতিরিক্ত কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথাটা চিন্তা করা হচ্ছে, যাতে ওনারা পরনির্ভরশীল না হন। রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তাদেরও স্পষ্ট ভূমিকা এবং তাদের নিয়ন্ত্রণটাও এখানে প্রযোজ্য। গণভোট ও জাতীয় নির্বাচন মিলে আসন্ন সংসদ নির্বাচন শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র গোপন কক্ষ বাড়িয়েই গণভোট আয়োজন করতে পারবে কমিশন। আমাদের এক্সপেরিয়েন্স যেটা তো এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যে পর্যালোচনা করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে দুটো আপনার স্টাম্পিং সেন্টার, যেটা গোপন কক্ষ আমরা বলি, সেরকম করলে আমাদের ভোট কেন্দ্র বাড়াতে হবে না। তো দিস ইজ দ্য লেসন। কোঅর্ডিনেশন অ্যান্ড কোঅপারেশন বিটুইন নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, জুডিশিয়ারি, এদের এই তিনটার ভিতরে সমন্বয়টা খুব জরুরি। তিনি জানান, এ পর্যন্ত পোস্টাল ভোট বিডিতে ১ লাখ প্রবাসী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সিকিউরিটি প্রেস থেকে আমরা প্রবাসীদের ব্যালট পেপারগুলো প্রিন্টিং করছি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে বিজয়ের মাসের খবর। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ১৬ ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তার আগেই ১৯৭১ সালের ১ ডিসেম্বর বিজয় সূর্য উদিত হওয়ার পূর্বাভাস আসতে থাকে পুরো দেশ থেকে। সারা দেশে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের তুমুল আক্রমণে পিছু হটতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। এদিন সিলেটের কানাইঘাটে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর হাতে পাকিস্তানি সেনা ও রাজাকার মিলে প্রায় ৩০ জন নিহত হয়। জুরি ও বড়লেখা এলাকা থেকে পাকিস্তানি বাহিনী কামান সরিয়ে ফেলে। এমনকি মুক্তিযোদ্ধাদের হাতে বিপুল ক্ষতির শিকার হয়ে পাকিস্তানি সেনারা কুলাউড়া পালিয়ে যায়। একই দিন মুক্তিবাহিনী কুষ্টিয়ার দর্শনা ও সিলেটের শমশেরনগর আক্রমণ করে। ঘূর্ণিঝড়, ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড এশিয়ার ৪টি দেশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। দেশগুলোতে এ পর্যন্ত ৯ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন শত শত মানুষ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ঝড় ও ভারী বর্ষণ এবং তার জেরে সৃষ্ট বন্যা ভূমিধসে গত ১০ দিনে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ৪৩৫ জন, শ্রীলঙ্কায় ৩৩৪ জন, থাইল্যান্ডে ১৬২ জন এবং মালয়েশিয়ায় ২ জন প্রাণ হারিয়েছেন। ইন্দোনেশিয়ার সরকারি তথ্য অনুযায়ী এখনও ৪০৬ জন নিখোঁজ রয়েছেন। ঘূর্ণিঝড় সেনিয়ার নামক একটি ব্যতিক্রমী বিরল ক্রান্তীয় ঝড়ের প্রভাবে ইন্দোনেশিয়ায় এই ভূমিধস ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া গত শুক্রবার ঘূর্ণিঝড় দ্বিতীয়বার এর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় শত শত মানুষের মৃত্যুর পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
12 বছর পর হলো বিপিএল এর নিলাম, আর এতে সবাইকে ছাপিয়ে 1,10,00,000 টাকায় নাইম শেখকে কিনে নিল চট্টগ্রাম রয়্যালস। লিটন দাসকে 70 লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স। দল পেয়েছেন প্রথমবারের ডাকে অবিকৃত থাকা মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। জাতীয় দলে অতটা নজর কাটতে না পারলেও 50 লাখ ভিত্তিমূল্যের নাইমকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত জিতেছে চট্টগ্রাম রয়্যালস। 1,10,00,000 টাকায় তারা দলে নিয়েছে তাকে, যা এবারের আসরে সর্বোচ্চ। 70 লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে এ ক্যাটাগরির অন্য ক্রিকেটার লিটন দাসকে। জাতীয় দলের টি-20 অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে। এদিকে বি ক্যাটাগরিতে প্রথম ডাকে অবিকৃত থাকেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় ডাকে 35 লাখ টাকা ভিত্তিমূল্যে মাহমুদুল্লাহকে রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। তাওহিদ হৃদয়কে 92 লাখে দলে নিয়েছে রংপুর, আর শামীম হোসেনকে 56 লাখ টাকায় নিয়েছে ঢাকা। 35 লাখে ওপেনার পারভেজ হোসেন গিয়েছেন সিলেট টাইটান্সে। সাইফুদ্দিনকে 68 লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিয়ম অনুযায়ী সবগুলো দলকে এ ও বি ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক 2 জন ক্রিকেটারকে নিতে হয়েছে। নিলামে ওঠা শেষ 2 ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল ইসলামকে ভিত্তিমূল্য 35 লাখ টাকাতে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। পেসার নাহিদ রানা 56 লাখ টাকায় গেছেন রংপুরে। সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে ঝড় তোলা ওপেনার হাবিবুর রহমানকে নিতে নোয়াখালী খরচ করেছে 50 লাখ টাকা। গত আসরে ঢাকা ক্যাপিটালসে খেলেছিলেন সাব্বির রহমান, তাকে 28 লাখ টাকায় ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সাথে ভিত্তিমূল্য 18 লাখ টাকায় তারা নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে। এদিকে 12তম আসরের খেলোয়াড় নিলামের তালিকা থেকে 9 ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে 3টি রিট আবেদন করা হলেও সেই আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে রয়েছে দৈনিক সমকাল। শিরোনাম, 1,10,000 কোটি টাকা পুনর্তফসিল চান 20 ব্যবসায়ী। মোট খেলাপি ঋণ 6,44,515 কোটি টাকা। এপাশে রয়েছে একটি প্রতিবেদন যার শিরোনাম, ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। দর্শক, এরপরে রয়েছে দৈনিক যুগান্তর। ফোনে আড়ি পেতে মাদক ব্যবসা, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রক্ষকই ভক্ষকের ভূমিকায়। এপাশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। যুগান্তরে আরও রয়েছে বহিঃশক্তি ও আওয়ামী লীগ জড়িত বিডিআর হত্যাকাণ্ড প্রসঙ্গে। এ প্রসঙ্গে কমিশনের প্রতিবেদন। যেসব বিডিআর সদস্যের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারি বজায় রাখা হয়েছে। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনাম, হাসিনা সহ ভারতীয়রা জড়িত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট। দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী ছিলেন তাপস, জেনারেল মঈনেরও দায় আছে। এছাড়া রয়েছে বিজয়ের মাস প্রসঙ্গে, অশ্রু বিজয় আর গৌরবের মাস ডিসেম্বর শুরু, এ বিষয়ে একটি প্রতিবেদন। এছাড়া রয়েছে স্বতন্ত্র সচিবালয় পেল বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি। কালের কণ্ঠে শিরোনামে আরও রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এছাড়া তারেক রহমান আসতে চাইলে একদিনে ট্রাভেল পাস ইস্যু। এরপর রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, খুলনায় আদালত এলাকায় প্রকাশ্যে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, ভয়ে আদালতে হাজিরা দিতে আসা লোকজনের দিকবিদিক ছোটাছুটি। এছাড়া রয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল, এই বিষয়ে একটি রিপোর্ট। ইত্তেফাকে আরও রয়েছে শেখ হাসিনার গ্রিন সিগন্যালে বিডিআর হত্যাকাণ্ড, জড়িত ছিল আওয়ামী লীগ ও বহিঃশক্তি, মূল সমন্বয়কারী তাপস। এই ঘটনা নিয়ে অনেক প্রশ্ন ছিল, এখন অবসান ঘটবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী কেন দাঁড়িয়ে থাকলো সেই প্রশ্ন খোঁজা হয়েছে, এমনটি জানিয়েছেন কমিশন প্রধান। দর্শক, প্রথম আলোর শিরোনামে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। এখনও খালেদা জিয়ার ঝুঁকিমুক্ত অবস্থায় পৌঁছাননি। পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আরেকটি প্রতিবেদন রয়েছে প্রথম আলোতে, গণহত্যায় সূচিত হলো মুক্তির সংগ্রাম। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তফসিল হলে ফিরবেন তারেক, তারেকের ফেরার সঙ্গে তার নিরাপত্তার প্রশ্নটি জড়িত। কোনো পরিবারকে বিশেষ বাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার সুযোগ নেই, দল থেকে তারেক রহমানের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া রয়েছে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে প্রধান সমন্বয়ক তাপস, গ্রিন সিগন্যাল দেন শেখ হাসিনা।
আরেকটি শিরোনাম, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। এছাড়া ডক্টর ইউনূসের আশ্বাস প্রকাশ পেয়েছে, সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যরা ন্যায় বিচার পাবেন। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের সাথে যুক্ত থাকতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।